হ্যালো ডিয়ার বাচ্চো, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, যেটা ক্লাস 10 এর অন্তর্গত অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস। ওকে, এই অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা ডেফিনেটলি প্রত্যেকের খুবই ভালো করে জানা দরকার, কারণ এটাই পরবর্তীকালে ইন ফিউচারে তোমাদের অনেক জায়গায় কাজে লাগবে। ঠিক আছে, বাস্তব জীবনে অনেক জায়গায় তোমরা ডিরেক্টলি এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এই অংশীদারি কারবারটা শুরু করার আগে এই চ্যাপ্টারে কিছু অঙ্ক রয়েছে, সেগুলো প্র্যাকটিস করব। কিন্তু প্র্যাকটিস করার আগে আমরা কিছু টার্ম, কিছু শব্দ, সেই শব্দগুলো নিয়ে একটু নিজেদের মধ্যে ডিসকাস করে নেব। তাতে কি হয়, তোমাদের অ্যাকনলেজমেন্ট থাকবে যে আমি এই জিনিসটা জানি। ওকে, তো চলো প্রথমে আমরা যে টার্মটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যৌথ ব্যবসা। কি ব্যবসা? 1 নম্বর যে টার্মটা থাকবে সেটা হচ্ছে যৌথ ব্যবসা। প্রশ্ন হচ্ছে যৌথ ব্যবসা এটা কি জিনিস? ঠিক আছে, যৌথ ব্যবসাটা নর্মালি একটা জিনিস বুঝে রাখবে যে একাধিক ব্যক্তি মিলে নিজস্ব মূলধন আর শ্রম দিয়ে যে ব্যবসা শুরু করে। ধরো রাম একজন ব্যক্তি, তার সাথে রোহিত আর একজন ব্যক্তি, রোহিত আর তার সাথে সাপোজ মালা আর একজন ভদ্রমহিলা। ঠিক আছে, তো রাম, রোহিত আর মালা একাধিক ব্যক্তি। এটা আরও 2-3 জন থাকতে পারে, আরও কোনো প্রবলেম নেই। মুদ্রা কথায় আমার একাধিক ব্যক্তি থাকবে। ঠিক আছে, একাধিক ব্যক্তি যাদের নিজস্ব মূলধন, নিজস্ব মূলধন মানে নিজস্ব টাকা পয়সাটা আর শ্রম, পরিশ্রম, লেবার দিয়ে যে ব্যবসা শুরু করে তাকে নর্মালি যৌথ ব্যবসা বলে। সাপোজ মনে করো যে তোমরা 2-3 জন বন্ধু আছো, 2-3 জন বন্ধু মিলে বললে চলো আমরা একটা ফুচকা স্টল খুলবো। তো নর্মালি তোমরা ফুচকা স্টল খুলতে গেলে কি করতে হবে? অবশ্যই কিছু পয়সা লাগবে। সে পয়সাটা কি করলে তোমরা 2 বন্ধু মিলে শেয়ার করলে। প্রথম জন কিছু দিল আর দ্বিতীয় জন কিছু দিল। এবার 2 জন মিলে টাকা নিয়ে, এবার 2জনই মেহনত করলে অথবা লোক লাগালে যে কোনো প্রকারে, তো 2জন মিলে বা 3জন মিলে 4জন মিলে হোক, যে ব্যবসাটা স্থাপন করলে সেখানে নিজেরা নিজেরা পয়সা লাগালে। ঠিক আছে, তো এই টাইপের যে ব্যবসাগুলো হয় তাকে বলা হয় যৌথ ব্যবসা। ওকে, আশা করি এখানটা বোঝা গেছে। এরপর যেই টার্মটা বলবো অংশীদার। কি বলবো? অংশীদার, যেটাকে ইংরেজিতে কি বলে? পার্টনার। অংশীদারটা কি? কোনো একটা যৌথ ব্যবসা। এই যৌথ ব্যবসার মধ্যে যতজন ব্যক্তি ইনভলভ থাকবে, যৌথ ব্যবসায় যতজন ব্যক্তি নিযুক্ত থাকবে ওই বিজনেসের মধ্যে, যাদের মূলধন এবং শ্রম দান করবে ওই ব্যবসাতে, তাদের কি বলা হবে? পার্টনার বলা হবে। তাহলে অংশীদার কাকে বলছে? যৌথ ব্যবসার মধ্যে যে সমস্ত ব্যক্তি ইনভলভ থাকবে, তাদের মূলধন এবং শ্রম ওই ব্যবসার মধ্যে লাগানো হবে, তাদেরকে কি বলা হবে? অংশীদার বলা হবে। আই থিঙ্ক অংশীদার সম্বন্ধে প্রত্যেকে বোঝা গেছে। এরপর হচ্ছে অংশীদারি কারবার। অংশীদারি কারবার। অংশীদারি কারবার জিনিসটা কি? অংশীদারি কারবার হচ্ছে যৌথ ব্যবসায় অর্জিত লাভ বা ক্ষতির নির্দিষ্ট শর্ত সাপেক্ষে অংশীদারিগণের মধ্যে বন্টন করা হলে সেই ব্যবসাটাকে কি বলা হবে? অংশীদারি কারবার বলা হবে। সাপোজ রাহুল একজন ব্যক্তির নাম, আর মোদিজি আর একজন ব্যক্তির নাম আমরা জানি, আরেকজন হচ্ছে দিদি। ওকে, রাহুল, মোদি আর দিদি, এই 3জন মিলে একটা ব্যবসা শুরু করলো। ঠিক আছে, ব্যবসায় যা টাকা অর্জিত হবে, ধরো XYZ একটা অ্যামাউন্ট টাকা অর্জিত হলো। এবারে দেখা গেল এই টাকাটা
তিনজনের মধ্যে নির্দিষ্ট একটা শর্ত সাপেক্ষে বন্টন হবে। আবার লাভ হলে ক্ষতির পরিমাণটাও সেই নির্দিষ্ট শর্ত সাপেক্ষে তিনজনের ভাগে যাবে। রাহুলের ভাগেও যাবে, মোদির ভাগেও যাবে, আর দিদির ভাগেও যাবে। তো এই টাইপের যে ব্যবসাটা, তাকে কি বলা হচ্ছে? অংশীদারি কারবার। ওকে, এবার লভ্যাংশ, এবারে মূলধন বলে কি জিনিস সেটা একটু জানবো। কি জানবো? মূলধন। দেখো, মূলধন হচ্ছে অংশীদারি একটা কারবার, যেটা রাহুল, মোদি আর দিদি তিনজন মিলে চালাচ্ছে। তো এই একটা বিজনেস, এই বিজনেসটা চালাতে গেলে অবশ্যই কিছু ক্যাপিটাল লাগবে, কিছু টাকা লাগবে। এই যে টাকাটা তিনজন ব্যক্তি, রাহুল, মোদি আর দিদি নিয়োজিত করছে, সেই টাকাটাকে কি বলা হবে? ক্যাপিটাল। কি বলা হবে? ক্যাপিটাল, যার বাংলা কি? মূলধন। ওকে, আশা করি প্রত্যেকের এটা বোঝা গেছে। এবারে রাহুল, মোদি, দিদি তিনজন মিলে যে ব্যবসাটা শুরু করেছে, তার লভ্যাংশের বন্টন কি জিনিস সেটা একটু আমরা জানব। তাহলে এর পরের টার্মটা কি শিখবো আমরা? লভ্যাংশের বন্টন। লভ্যাংশের বন্টন, এই লভ্যাংশের বন্টন এটা কি জিনিস? ধরো এখানে রাহুল প্লাস নীতিশ প্লাস গুড্ডু ভাইয়া, ঠিক আছে? রাহুল, নীতিশ আর আমাদের গুড্ডু ভাইয়া তিনজন মিলে একটা কন্ডিশন বা একটা শর্ত করলো। কি শর্ত করলো? যে লাভ যতটা হবে সেটা কিভাবে ভাগ বন্টন হবে, প্রফিট ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? রাহুল, নীতিশ আর আমাদের গুড্ডু ভাইয়া তিনজন মিলে একটা কন্ডিশন সেট করলো, কন্ডিশন ফিট করলো। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে যে কোনো একটা বিজনেস যে প্রফিটটা হবে, সে প্রফিটটা ডিস্ট্রিবিউশন করতে হবে তিনজনের মধ্যে। এবারে কন্ডিশন যদি না লাগাই, তাহলে রাহুলের সঙ্গে নীতিশের ঝগড়া শুরু হয়ে যাবে, আবার রাহুলের সঙ্গে গুড্ডু ভাইয়ের ঝগড়া শুরু হয়ে যাবে, আবার গুড্ডু ভাইয়ের সঙ্গে নীতিশের ঝগড়া শুরু হয়ে যাবে, তাই না? তো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা যাতে না হয় সেজন্য লভ্যাংশের বন্টনের একটা কন্ডিশন সেট করা হলো। এই কন্ডিশন সেট তিনটে ভাবে হয়। ক ভাগে? তিন ভাগে হয়। একটা হচ্ছে ইকুয়াল। কি হচ্ছে? ইকুয়াল। ইকুয়াল মানে সমান ভাগে। যা টাকা লাভ হবে আমরা তিনজন সমান ভাগে ভাগ করে নেব। সাপোজ যদি 9 টাকা লাভ হয়, রাহুলও নেবে 3 টাকা, নীতিশ ভাইয়াও নেবে 3 টাকা, আর গুড্ডু ভাইয়াও নেবে 3 টাকা। তো এটা একটা ফর্মুলা। আরও রয়েছে, সেটা কি? যে যত টাকা মূলধন দিয়েছে সেই অনুপাতে পাবে। কি বললাম? মূলধনের অনুপাতে মুনাফা। মূলধনের অনুপাতে মুনাফা এর মানেটা কি? সাপোজ মনে করো রাহুল আমাদের 3 ভাগের মধ্যে
1 ভাগ টাকা দিয়েছে, বেশ। আর নীতিশ দিয়েছে 3 ভাগের মধ্যে 2 ভাগ টাকা, বেশ। আচ্ছা সরি, এখানে একটু 5 ভাগ লিখি, 5 ভাগ। তাহলে 5 ভাগের মধ্যে রাহুল দিয়েছে 1 ভাগ, নীতিশ দিয়েছে 2 ভাগ, আর আমাদের গুড্ডু ভাইয়া এ দিয়েছে 2 ভাগ। তাহলে যে যেই অনুপাতে বিজনেসের টাকা বা মূলধন বা ক্যাপিটাল দিয়েছে সেই অনুপাতই সবাই পাবে। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল দিয়ে বলা যায়, সাপোজ যদি এটাই ধরি যে মূলধন নিয়োজিত করেছে 1:2:2 এই অনুপাতে টাকাটা দিয়েছে, তাহলে 100 টাকা যদি প্রফিট হয় তাহলে রাহুল কত পাবে? 1/5 কত হলো? তাহলে 20 টাকা পাবে, বেশ। এটা কে পাবে? রাহুল ভাইয়া পাবে। আবার 100 টাকা থেকে 2/5 মানে 40, সরি 5-20, এটা 20 হবে, 20×2 = 40, তাহলে 40 টাকা কে পাবে? 40 টাকা পাবে নীতিশ ভাই। আর গুড্ডু ভাই কত পাবে? এও পাবে 40 টাকা। ওকে, তো এই যে মূলধন অনুসারে, মূলধনের অনুপাতে মুনাফাটা একে অপরের মধ্যে ভাগ বন্টন হবে, এটাও লভ্যাংশ বন্টনের একটা সিস্টেম। এছাড়াও আর একটা রয়েছে, সাপোজ তোমরা মনে করো যে এখানে যে রাহুল ভাইয়া রয়েছে সে একটু কম টাকা দিয়েছে, নীতিশ ভাইয়া বেশি দিয়েছে, গুড্ডু ভাইয়া বেশি পরিমাণ টাকা দিয়েছে। কিন্তু নীতিশ ভাই আর আমাদের গুড্ডু ভাই এরা দুজনে কি করে, টাকা লাগিয়েছে কিন্তু বিজনেসটাকে একটু কম দেখে, কম লক্ষ্য দেয়, বিজনেসের প্রতি ধ্যান একটু কম দেয়। বিজনেসটাকে অ্যাকচুয়াল কে চালায়? এখানে আমাদের রাহুল ভাই। সেই জন্য একটা কন্ডিশন বা একটা শর্ত নিয়ে নিল যে রাহুল এই পরিমাণ পাবে, নীতিশ ভাইও এই পরিমাণ পাবে, আর গুড্ডু ভাইও এই পরিমাণ টাকা পাবে, যা লাভ হবে তার। ওকে, তো এই যে এটাকে বলবো, এই 3 নম্বর যে এটা হচ্ছে সর্বসম্মতি ভাবে চুক্তি। তাহলে 3 নম্বর অপশনটা কি হলো? সর্বসম্মতিভাবে চুক্তি। যে আমি যদি 30% পাই, এ পাবে 30% টাকা লাভের, আর এ পাবে 40%। সাপোজ আমি এক্সাম্পল হিসেবে নিলাম। তো এই 3 জনের মধ্যে চুক্তি হয়ে গেল যে যা লাভ হবে সেটা 30% রাহুল ভাই পাবে, নীতিশ ভাই পাবে 30%, আর গুড্ডু ভাই পাবে 40%। তো এভাবেও লভ্যাংশের বন্টন করা যায়। ওকে, তো লভ্যাংশের বন্টনের কটার পলিসি? একটা হচ্ছে ইকুয়াল, 3 জনই সমান করে নেব। নেক্সট কি? মূলধন যে অনুপাতে দিয়েছে সে সেই অনুপাতে টাকা নেবে। আর 3 নম্বরটা কি? 3 নম্বর হচ্ছে সর্বসম্মতিভাবে চুক্তি। ওকে, এবার তোমরা বইতে অনেক দেখবে, অনেক এক্সাম্পল তোমরা পাবে যেখানে কি অনুপাতে ভাগ হবে টাকাটা, লাভ্যাংশের অনুপাতটা কি সেটা সর্বসম্মতিভাবে চুক্তিতে আছে, না ইকুয়ালভাবে ডিস্ট্রিবিউশন হবে, না মূলধন অনুপাতে ভাগ হবে, সেটা বলা নেই। তো সেক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে লভ্যাংশের পরিমাণটা মূলধনের অনুপাতে মুনাফা পাবে। কিভাবে পাবে? মূলধনের অনুপাতে মুনাফা পাবে, যেখানে কোনো লভ্যাংশের বন্টনের চুক্তি বা কন্ডিশন বলে দেবে না। ওকে, এটা আমরা মনে রাখবো। নেক্সট, সাম্মানিক ভাতা। কি বললাম? সাম্মানিক ভাতা। ভাতা জিনিসটা কি? ভাতা জিনিসটা হচ্ছে যে তুমি এই কাজটা করে দিয়েছো, তার পরিবর্তে তুমি আমার ভীষণ উপকার করেছো, সেই জন্য
আমি তোমাকে প্রতি মাসে বা বছরে এত টাকা দেব, এটা কি ভাতা বলা হয়। ব্যবসার ক্ষেত্রে সাম্মানিক ভাতাটা কি? ব্যবসা পরিচালনার জন্য অংশীদারদের কেউ সময় বা শ্রম দিয়ে থাকলে চুক্তির সময়ই তাদের সাম্মানিক ভাতা নির্ধারণ করা হয়। এই ভাতা প্রদানের পরই লাভ্যাংশ বন্টন হয়। সাপোজ মনে করো আমি কি এক্সাম্পল ধরেছিলাম রাহুল, আর কি ধরেছিলাম নীতিশ, আর কি ধরেছিলাম গুড্ডু। ঠিক আছে, রাহুল, নীতিশ, গুড্ডু, এই তিনজনের মধ্যে সাপোজ আমি মনে করছি গুড্ডু ভাই এখানে রাহুল আর নীতিশ যে সময় দেয়, যে টাকা দিয়েছে, তার থেকে এক্সট্রা করে ব্যবসাটাকে ডেভেলপ করার জন্য নিজের পার্সোনাল সময়কে, নিজের কিছু পার্সোনাল টাকা যেখানে খরচ করার দরকার প্রথম অবস্থায় নিয়োজিত করছে, এক্সট্রা করে। তার জন্য রাহুল, নীতিশ আর গুড্ডু তিনজন মিলে ডিসাইড করলো, কি ডিসাইড করলো, যে গুড্ডু ভাই না থাকলে আমরা এই ব্যবসাটা খাড়া করতে পারতাম না। তাহলে গুড্ডু ভাইকে আমরা একটা ভাতা দেবো, মাসোহার একটা দেবো, মাসে মাসে লাভ যা হবে তার একটা অংশ আমাদের বন্টন করার আগেই, মানে প্রফিট যে ডিস্ট্রিবিউশন হবে তার আগেই, প্রফিট ডিস্ট্রিবিউশন হওয়ার আগেই আমরা ভাতাটা গুড্ডুকে দিয়ে দেব। ওকে, তো প্রফিট ডিস্ট্রিবিউশন হওয়ার আগে গুড্ডু ভাইকে আমরা দিয়ে দেবো। তারপর মানে ভাতা দেওয়ার পর, এই ভাতাটা দেওয়ার পর আমাদের প্রফিট ডিস্ট্রিবিউশন করব রাহুল, নীতিশ, গুড্ডুর মধ্যে। ওকে, তো এটা হচ্ছে আমাদের সাম্মানিক ভাতা। এবার অংশীদারি কারবারের প্রকারভেদ আছে। অংশীদারি কারবারের কি আছে? প্রকারভেদ। কি লিখব? টাইপ অফ পার্টনারশিপ বিজনেস। টাইপ অফ পার্টনারশিপ বিজনেস এখানে দু ধরনের আছে। একটা হচ্ছে সরল অংশীদারি কারবার, আর একটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। সরল অংশীদারিটা কারবারটা কি? ধরো বিজনেসটা শুরু হচ্ছে, আজকের ডেট 18ই এপ্রিল। 18ই এপ্রিল এই ডেটে রাহুল, নীতিশ আর গুড্ডু এরা তিনজন মিলে কারবারটা শুরু করলো। রাহুল, নীতিশ আর হচ্ছে গুড্ডু। ঠিক আছে, এরা 18ই এপ্রিলে এরা বিজনেসটা শুরু করলো। এরা তিনজনই একই সময়ে মানে আজকের ডেটেতেই এরা একই পরিমাণ ক্যাপিটাল দিল বা মূলধন দিল। তো একই সময়ে ক্যাপিটাল দিয়ে যেই অংশীদারি কারবারটা শুরু হয় সেটাকে বলা হবে কি? সরল অংশীদারি কারবার। আর মিশ্র অংশীদারি কারবারটা কি? সাপোজ 18ই এপ্রিল বিজনেসটা শুরু হলো, রাহুল আর নীতিশ মিলে কারবারটা স্টার্ট করলো টাকা পয়সা লাগিয়ে। তারপর গুড্ডু ভাই পিছন থেকে দেখছে, কি দেখছে? ভাই বিজনেসটা তো বাড়ছে। হ্যাঁ বাড়ছে, তো যদি বাড়ে তাহলে একটা কাজ আমাকে করতে হবে। কি করতে হবে? গুড্ডু ভাই মনে মনে ভাবলো, রাহুল আর নীতিশকে জিজ্ঞাসা করি যে ওই বিজনেসে আমি টাকা এবং শ্রম দেবো, আমাকে ওই বিজনেসে নেয় কি না নেয়। তো গুড্ডু ভাই জিজ্ঞেস করলো রাহুল আর নীতিশকে। রাহুল আর নীতিশ মনে মনে চিন্তা করলো যে দেখ, দুজনে কাজ করতে আমাদের হিমশিম হয়ে যাচ্ছে,
এর জন্য আমরা কি করব, যদি বাইরে থেকে কেউ লোক আমাদের বিজনেসে ইনভলভ হতে চায়, আসুক, টাকায় লাগাক, শ্রম দিক, কোনো অসুবিধা আমরা নেবো। তো এই যে রাহুল নীতি শুরু করেছিল, তার সাথে সাথে পরবর্তী সময়ে এদের বিজনেসটার বাড়াত্তরি দেখে, বৃদ্ধি দেখে, বিজনেস ফুলে ফেপে উঠছে দেখে গুড্ডু ভাইও শুরু করলো অন্য কোনো সময়। তো এই টাইপের যে বিভিন্ন সময়ে মূলধন নিয়োজিত করছে যে অংশীদারি কারবারে, তাকে কি বলা হবে, মিশ্র অংশীদারি কারবার। ওকে, আশা করি এখানটা প্রত্যেকে বোঝা গেছে। এবারে এই চ্যাপ্টারটা করতে গেলে কয়েকটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, যেমন রেশিও অ্যান্ড প্রপোর্শন। এই দুটো জিনিস মোটামুটি আমাকে একটু জানতে হবে। আর কি, প্রফিট অ্যান্ড লস, এই চ্যাপ্টারটারও একটু নলেজ লাগবে। আর কি, পার্সেন্টেজ, এই চ্যাপ্টারটারও একটু নলেজ হালকা পাতলা লাগবে। আমি এই যে রেশিও অ্যান্ড প্রপোর্শন, প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, এই তিনটে চ্যাপ্টারের কথা বললাম। এই চ্যাপ্টারটা তোমাদের যদি আগে থেকে ক্লিয়ার হয়ে থাকে তো মোস্ট ওয়েলকাম, না হয়ে থাকলেও কোনো অসুবিধা নাই, আমি প্রতিটা জিনিস ধরে ধরে তোমাদের দেখিয়ে দেবো। ওকে, তো চলো কয়েকটা এক্সাম্পল করব। এক্সাম্পল করতে করতেই আমাদের এই চ্যাপ্টারটা সম্বন্ধে ধাতস্থ হয়ে যাবে এবং এই চ্যাপ্টারটায় আমরা প্রো হয়ে যাব। তাহলে চলো শুরু করছি। প্রথম এক্সাম্পল যেটা আমাদের বইতে রয়েছে, কোষে দেখি 14-এর। ওকে, চলো লেটস স্টার্ট। সো কোষে দেখি 14 এর একের দাগের অঙ্কটা আমরা প্রথমে পড়বো এবং পড়ে বুঝবো অঙ্কটার মধ্যে কি বলতে চাইছে। দেখো, বলছে আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। এক বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাব। তাহলে এই অঙ্কটার মধ্যে কিভাবে কে কত পার্সেন্টেজ পাবে সেটা বলা নেই। তাহলে যেহেতু বলা নেই, তোমরা নিশ্চয়ই, আমি যখন এখানটা বলি যে লভ্যাংশের চুক্তিটা বলি, চুক্তিটা একটা কথা বলে রেখেছি যে লভ্যাংশের বন্টন এক্ষেত্রে মূলধনের অনুপাতে মুনাফা ভাগ হবে। ইকুয়াল হবে না, ইকুয়াল হলে তো ওখানে বলে দিত। সর্বসম্মতিভাবে চুক্তি হলে সেটাও নিশ্চয়ই বলে দিত। যেহেতু ওখানে কোনো কিছুই বলেনি, শুধু মূলধনের কে কতটা লভ্যাংশটা পাবে সেটা জানতেছে। তার মানে দুজনে যত পরিমাণ টাকা নিয়োজিত করেছে সেই অনুপাতে মুনাফা ভাগ হবে। বেশ, তাহলে চলো শুরু করা যাক। তাহলে আমি কত টাকায় নিয়োজিত করেছি, তাহলে আমি ব্যবসার জন্য টাকা লাগিয়েছি কত, 15,000 টাকা। বেশ, মালা ব্যবসার জন্য টাকা লাগিয়েছে কত টাকা লাগিয়েছে, 25,000 টাকা লাগিয়েছে। ঠিক আছে, তাহলে দুজনে কে কতটা অনুপাতে পাবে। তাহলে অতএব আমি ও মালার লভ্যাংশের অনুপাত
প্রথমে আমারটা লিখবো কতটা, 15,000, বেশ ইউজ ডু। মালারটা লিখবো, মালারটা কত, 25,000। দেখো এখানেও 3টে শূন্য, এখানেও 3টে শূন্য আউট হয়ে যাবে, তাহলে কত পড়ে থাকবে, 15 পড়ে থাকবে, এখানে 25 পড়ে থাকবে। 5 দিয়ে যদি কাটাকাটি করি, এটা 3 হয়ে যাবে আর এটা 5 হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এটা আমরা কি পেয়েছি, অনুপাত পেয়েছি। ভাগহারটা জেনে নেব। অতএব আমার লভ্যাংশের ভাগহার কত, 3 আর নিচে 3 প্লাস 5 সমান কত, 3/8 অংশ। মানে 8 ভাগ যদি হয় তাহলে 3 ভাগ আমি পাবো। এবারে কি, মালার লভ্যাংশের ভাগহার কত, 3 প্লাস 5 আর উপরে 5, এখানে 5 হবে, এখানে 8 হবে, এত অংশ। লক্ষ্য করো আমি কত ভাগ পাবো, 8 ভাগের 3 ভাগ আমি পাবো। মালা কতটা পাবে, 8 ভাগের 5 ভাগ পাবে। এবারে অ্যাকচুয়াল টাকা কতটা লাভ হয়েছে, 16,800 টাকা বইতে আছে। তাহলে অতএব আমি ভাগ পাবো, অতএব আমি লভ্যাংশের টাকা পাবো 16,800 ইন্টু 3/8। কাটাকাটি করব, 8 8 দুগুণে 16, 8 একে 8, তারপর 2টো শূন্য, তাহলে কত হলো, এবার 2100কে 3 দিয়ে গুণ করলে 63, তারপর 2টো শূন্য টাকা। ওকে, এবারে মালা লভ্যাংশের টাকা পাবে। মালা কত টাকা পাবে, এই 16,800 ইন্টু 5/8, কাটাকাটি একই হলো 2100। এটাকে গুণ করলে 5 শূন্য 0, 5 শূন্য 0, 5 একে 5, 5 দুগুণে 10, 10,500 টাকা পাবো। ওকে, আশা করি বোঝা গেছে। দেখো আমি করেছিটা কি, প্রথমে দেখে নিয়েছি যে অঙ্কটার মধ্যে কোন জায়গায় কোনো কন্ডিশন আছে কি লাভের পরিমাণ, সেটা বলছি নাই। যদি না থাকে তাহলে আমরা কি জানি যে যে যতটা পরিমাণ লাগিয়েছে সেই অনুপাতে পাবো, তাহলে সেই অনুপাতটা আমি করে নিয়েছি। তারপর কি লাভ্যাংশের ভাগহারটা বের করে নিয়েছি। ভাগহারটা বের করে নেওয়ার পর 16,800 টাকা থেকে আমি পাচ্ছি কত, 3 ভাগের 8 ভাগ, তাহলে এটা আমি ক্যালকুলেশন করলাম, কত পেলাম, 6,300 টাকা। মালা কত টাকা পাচ্ছে, 16,800 টাকা থেকে 5 ভাগের 8 ভাগ, 8 ভাগের 5 ভাগ, তাহলে এটা ক্যালকুলেশন করলাম, কত হলো, 10,500 টাকা। ওকে, আই থিঙ্ক তোমরা প্রত্যেকে এই জায়গাটা বুঝতে পেরেছো বা কোনো ডাউট নেই। ডাউট থাকলে নিচে যাও, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ কমিউনিটি রয়েছে, সেখানে গিয়ে তুমি ক্লিক করে আমাকে জানাতে পারো। ওকে, চলো দেখা হচ্ছে পরের অঙ্কে। সো আমরা প্রথমে 2 অঙ্কটা পড়ে নেব। কি বলেছে দেখো, যে প্রিয়ম, সুপ্রিয়া এবং বুলু, ঠিক আছে, 3 জন ব্যক্তি যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুলল। বেশ, কিন্তু বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি। দেখো যেহেতু এখানে কোনো শর্ত দেয়নি, কোনো কন্ডিশন দেয়নি, সেহেতু লাভ অথবা লোকসান দুটোই যে যে যত পরিমাণ টাকা দিয়েছে সেই অনুপাতই হবে। হ্যাঁ, তাহলে প্রিয়ম, সুপ্রিয় এবং বুলু এই 3 জনের মধ্যে লাভ অথবা লোকসানের অনুপাতটাকে বের করে নিই। চলো বের করে নিই, তারপর ভাগহারটা বের করে নেবো, তারপর কে কত টাকা দিতে হবে সেটা বের করে নেবো। ওকে, তাহলে ফার্স্ট স্টেপে কাজ কি, 3 জনের মধ্যে লাভ বা লোকসানের আনুপাতিক হার। অতএব 3 জনের লাভ
বা লোকসানের অনুপাত। প্রথমে কে আছে? প্রথমে আছে প্রিয়ম। প্রিয়ম কত টাকা দিয়েছে? 15,000 টাকা, লিখলাম। দ্বিতীয় কে আছে? সুপ্রিয়া। সুপ্রিয়া কত টাকা দিয়েছে? 10,000 টাকা, লিখলাম। তারপর আছে বুলু। বুলু কত দিয়েছে? 25,000 টাকা। ওকে, এবার লক্ষ্য করো, এটা অনুপাতে কনভার্ট করা মানে সব দিকে লিস্ট নাম্বার নিয়ে আসবো, তাই তো? এখানেও 3টে শূন্য দেখতে পাচ্ছি, এখানেও 3টে শূন্য, এখানেও 3টে শূন্য, হটিয়ে দাও। চলো, হটে গেল। তাহলে কি বেঁচে রইলো? প্রথম থেকে 15, তারপরটা থেকে 10, তারপরটা থেকে 25। এবার দেখো 3টে কি 5 দিয়ে কি ক্যালকুলেশন করা যাবে? হ্যাঁ। 15কে যদি 5 দিয়ে কাটি তাহলে 3 আসবে, 10কে যদি 5 দিয়ে কাটি কত আসবে? 2 আসবে, আর 25কে যদি 5 দিয়ে কাটি 5 আসবে। ওকে, তাহলে 3 জনের লাভ বা লোকসানের অনুপাত হচ্ছে কত? 3:2:5। তাহলে অতএব এবারে কি ভাগাহার নির্ণয় করে নেব। তাহলে প্রিয়মের লাভ বা লোকসানের ভাগহার কত? এই 3, প্রথমটা প্রিয়ম, সেই জন্য প্রথমটা লিখলাম। তারপর কি? 3 + 2 + 5, তাহলে কত হলো? 3/10 অংশ। তাহলে 10 ভাগের মধ্যে 3 ভাগ প্রিয়মের লাভ অথবা লোকসান হবে। তারপর কি আছে? সুপ্রিয়া। চলো লিখে দিই, সুপ্রিয়ার লাভ বা লোকসানের ভাগহার উপরে 2, কারণ 2 নম্বরটা কি আছে? সুপ্রিয়া রয়েছে, তাই আমি 2 নম্বরটা লিখলাম 2। তারপর নিচে কি হবে? 3 + 2 + 5 সমান কত? 10 হবে নিচে, আর উপরে 2 হবে, এত অংশ। ওকে, তারপর কে আছে? তারপর আছে আমাদের বুলু। বুলুর লাভ বা লোকসানের ভাগহার কত হবে? দেখো 3 নম্বর আছে বুলু কত? 5। চলো 5 লিখলাম, আর নিচে কি হবে? 3 + 2 + 5 ইকুয়াল কি হলো? 5/10 অংশ। ওকে, তাহলে 3 জনের আমরা কি পেয়ে গেছি? ভাগহার 3টে পেয়ে গেছি। এর পরের স্টেপে কাজ কি? কার কত টাকা লোকসান হয়েছে বছরের শেষে। তাহলে অতএব 3,000 টাকার মধ্যে প্রিয়মের লোকসান হয় কত? 3,000 ইন্টু প্রিয়মের ভাগহার কত? 3/10। তাহলে এখানে 3/10 লিখবো, ক্যান্সেল আউট করবো, এই শূন্য ক্যান্সেল আউট হলো। কত হবে গুণ করলে? 3 × 9, 9 2 শূন্য, তাহলে 900 টাকা। এবার 3,000 টাকার মধ্যে সুপ্রিয়া লোকসান হবে কত? এই 3,000 লিখলাম, ইন্টু সুপ্রিয়ার ভাগহার কত? 2/10 অংশ, তাহলে 2/10। এই শূন্য ক্যান্সেল আউট হবে, তাহলে 3 × 6, এত টাকা। ওকে, এরপর দেখো, এরপর কে? বুলু আছে। বুলুর লোকসান হবে কত? 3,000 ইন্টু বুলুর লোকসান বা লাভ হার কত? 5/10। তাহলে এখানে 5/10 লিখবো, এইটা কাটবে, 3 × 5 = 15, 2 শূন্য। তাহলে পেয়ে গেলাম আমরা প্রিয়মের লোকসান হবে 900 টাকা, সুপ্রিয়ার লোকসান হবে 600 টাকা, আর বুলুর লোকসান হবে 1500 টাকা। এটাই তো আমাকে জানতে চেয়েছিল, এটাই আমরা পেয়ে গেলাম। আশা করি তোমরা প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। চলো এরপর আমরা 3 দাগের অঙ্কটা করব। 3 দাগের অঙ্কটা আমরা প্রথমে পড়ে দেখব কি আছে। দেখো যে শোভা ও মাসুদ দুজন মিলে 2,50,000 টাকা দিয়ে একটি গাড়ি কিনে 2,62,500 টাকা বিক্রি করলেন। গাড়িটি কেনার সময়
শোভা মাসুদের 1/1/2 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবে তা হিসাব করে লিখি। দেখো, একটা গাড়ি কিনেছে, কে কে কিনেছে? শোভা আর মাসুদ কিনেছে। গাড়িটা কেনার সময় দাম কত নিয়েছে? 2.5 লাখ টাকা। যখন গাড়িটা বিক্রি করছে তখন কত টাকা দাম হয়েছে? 2,62,500 টাকা। তাহলে নিশ্চয়ই একটা লাভ হয়েছে। হ্যাঁ, লাভ হয়েছে। সেই লাভটা কে কতটা পেয়েছে তার পরিমাণটা কিভাবে করতে হবে, বের করতে হবে। তার পরিমাণটা নির্ণয় করে একটাই ফর্মুলা, কে কত টাকা লাগিয়েছে। এবারে কে কত টাকা লাগিয়েছে সেটা কি আমরা জানি না? জানি না, কিন্তু একটা হিন্টস দিয়ে দিয়েছে। কি হিন্টস দিয়েছে? যে গাড়ি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা লাগিয়েছে। মাসুদ যদি 1 টাকা লাগায়, শোভা লাগাবে 1.5 টাকা। মাসুদ যদি 2 টাকা লাগায়, শোভা লাগাবে 3 টাকা। বোঝা গেল? তাহলে কত টাকা লাভ হয়েছে টোটাল গাড়িটা বিক্রি করে সেটা আগে বের করে নিই, তারপর লাভ্যাংশটা বের করা যাবে পরে। ঠিক আছে? তাহলে লাভ কত হয়েছে? অতএব গাড়িটি বিক্রি করে লাভ হয়েছে 2,62,000 মাইনাস 2,50,000। তাহলে লাভ কত হয়েছে? 12,500 টাকা লাভ হয়েছে। ওকে, এরপর কি গাড়িটি কেনার সময় শোভা আর মাসুদের মূলধন কত কি দিয়েছিল তার নিশ্চয় অনুপাত আমরা বের করতে পারবো। হ্যাঁ, পারবো, কারণ বলে দিয়েছে। কি বলে দিয়েছে? বইটা দেখো, শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে। তাহলে অতএব গাড়িটি কেনার সময় শোভা ও মাসুদের মূলধনের অনুপাত হবে কত? শোভা কত দিয়েছিল? 1.5 গুণ। তাহলে 1/1/2 আর মাসুদ 1 টাকা দিলে শোভা দিয়েছে 1.5 টাকা। ব্যাস, মিটে গেল। এটাকে যদি ভগ্নাংশে যাই কত হবে? 2 1 2 আর 1 3। তাহলে 3/2 1। এবারে এখানে দেখো, অনুপাতে ভগ্নাংশ রাখলে হবে না, সমান করতে হবে। তাহলে এই 2 টাকা হটাতে গেলে আমি এদিকে 2 দিয়ে গুণ করব। হ্যাঁ, 2 দিয়ে গুণ করি। তাহলে দেখো 3/2 ইন্টু 2 করছি। তাহলে এই দিকটা করলে অপর দিকটাও করতে হবে। এই করলাম, তাহলে এই 2 এদিকে ক্যান্সেল আউট হলো। তাহলে কি হলো আমার? 3:1 আর 2 গুণ করলে 2 হয়। তাহলে গাড়ি কেনার সময় শোভা আর মাসুদের মূলধন অনুপাত কত ছিল? 3:2। লভ্যাংশের পরিমাণটাও আমরা পেয়ে যাবো এখান থেকে। হ্যাঁ, পেয়ে যাব। অতএব শোভার লভ্যাংশ সমান, প্রথমেরটা শোভা, তাহলে 3 লিখবো, 3 আর নিচে 3 + 2 সমান কত হলো? 3/5 অংশ। বেশ, তারপর হচ্ছে মাসুদ। মাসুদের লভ্যাংশ সমান কত? এই 2টা হচ্ছে মাসুদের, তাহলে 2/3 + 2 ইকুয়াল টু কি? 2/5 অংশ। টোটাল গাড়িটা বিক্রি করে লাভ কত হয়েছে বলো? 12,500। তা থেকে শোভা পাবে 3/5 অংশ আর মাসুদ পাবে 2/5 অংশ। তাহলে শোভার লাভের পরিমাণ কত জেনে নিই। তাহলে 12,500 টাকা থেকে শোভা পাবে কত? পাবে লাভ কত হয়েছে? এই 12,500 ইন্টু 3/5 অংশ লিখলাম। কাটাকাটি করব, কি হবে? 5 দুগুণে 10, 11 12, 5 5 25 আর এই দুটো শূন্য হলো। 12,500কে 5 দিয়ে ভাগ করলে 2500 হয়। 2500কে 3 দিয়ে গুণ করলে কত হয়?
7,500 টাকা। ওকে, একইভাবে 12,500 টাকা থেকে মাসুদ পাবে একই জিনিস 12,500 ইন্টু এটা, এটা কত আছে 2-5 কাটাকাটি করবো, একইভাবে 2500 হবে। 2500কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 5,000 হয়। ওকে, তাহলে শোভা পাচ্ছে কত? 7,500 টাকা, আর মাসুদ পাচ্ছে কত? 5,000 টাকা। ওকে, আই থিঙ্ক তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো এরপর আমরা 4 দাগের অঙ্কটা করবো। সরিয়া স্টুডেন্ট, 4 দাগের অঙ্কটা আমরা পড়ে দেখি। প্রথমে কি বলেছে দেখো, যে 3 জন বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা এবং 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। বেশ বোঝা গেল। মূলধন ঠিক রাখার জন্য তারা প্রত্যেকের লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি। দেখো, লক্ষ্য করো একটা জিনিস, লাভ আর লোকসান এই দুটো যেহেতু পার্মানেন্ট কোনো চুক্তি নেই, তাহলে দিতে হবে। লাভ হলে কে কত টাকা করে পাবে সেটা নির্ভর করে কে কত টাকা ব্যবসা লাগিয়েছে, আর লস হলেও ঠিক সেই অনুপাতেই সবার লস হবে। তাহলে প্রথম বন্ধু 5,000 টাকা, দ্বিতীয় বন্ধু 6,000 টাকা, তৃতীয় বন্ধু 7,000 টাকা ব্যবসা লাগিয়েছে। তাহলে লাভ অথবা লোকসানের অনুপাতটা কত হবে সেটা আমি বের করতে পেরে যাব, ঠিক কি না? সেখান থেকে আমি আনুপাতিক ভাগহারটা পেয়ে যাব, আর ভাগহারটা পেয়ে যাবে না, অঙ্ক কেল্লাফতে হয়ে যাবে। তাহলে চলো 3 বন্ধুর লাভ বা লোকসানের অনুপাতটা বের করে নিই। তাহলে অতএব 3 বন্ধুর লাভ বা লোকসানের অনুপাত কত হবে? 5,000 ইজডু 6,000 ইজডু 7,000। দেখো প্রতিটার শেষে 3টে করে শূন্য আছে, তাহলে হটিয়ে দাও। তাহলে 5:6:7 হলো। তাহলে এবার দেখো প্রথম এবার অনুপাতটা যেহেতু পেয়ে গেছি, তাহলে ভাগহারটা আমরা পেয়ে যাব, সেটাই বের করে নিই। তাহলে প্রথম বন্ধুর লাভ বা লোকসানের ভাগহার সমান 5/5 + 6 + 7 কত হবে? যোগ করলে 18। তাহলে 5/18 অংশ। ওকে, একইভাবে দ্বিতীয় বন্ধুর লাভ বা লোকসানের ভাগহার কত হবে? 6/18 অংশ। তৃতীয় বন্ধুর লাভ বা লোকসানের ভাগহার কত হবে? 7/18 অংশ। এই জায়গাটা কি বুঝাতে পারলাম? এরপর দেখো কত টাকা লস হয়েছে? 1,800 টাকা। তাহলে 1,800 টাকার মধ্যে প্রথম বন্ধু দেবে কত টাকা? এই 1,800 এর 5/18 অংশ, এই 5/18 কাটাকাটি করব। 1,800কে 18 দিয়ে ভাগ করলে 100, 100কে 5 দিয়ে গুণ করলে 500। আবার এই 1,800 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু দেবে কত টাকা? একইভাবে 1,800 ইন্টু দ্বিতীয় বন্ধুর লাভ বা লোকসানের ভাগার কত? 6/18, এই 6/18 লিখলাম। কাটাকাটি করব, 100 হবে, 6কে 100 দিয়ে গুণ করলে 600 টাকা। আবার একইভাবে তৃতীয় বন্ধু দেবে কত? 1,800 ইন্টু কত? 7/18, এই 7/18 লিখলাম। 1,800 আর এটা কাটাকাটি করলে কত হবে? 100 হবে, 100কে 7 দিয়ে গুণ করলে 700 টাকা হবে। ওকে, তাহলে 1,800 টাকার মধ্যে প্রথম বন্ধু দেবে 500 টাকা, দ্বিতীয় বন্ধু দেবে 600 টাকা, আর তৃতীয় বন্ধু দেবে 700 টাকা। কেন? কারণ প্রথম বন্ধু কত টাকা লাগিয়েছিল? 5,000 টাকা লাগিয়েছিল। দ্বিতীয় বন্ধু কত টাকা লাগিয়েছিল? 6,000 টাকা। তৃতীয় বন্ধু কত টাকা লাগিয়েছিল? তৃতীয় বন্ধু লাগিয়েছিল 7,000 টাকা, তাই তো?
তাহলে এদের দুজনের একটা অনুপাত বেরিয়েছে, কে কত টাকা নিয়োজিত করেছে, টাকা কতটা ক্যাপিটাল দিয়েছে, তাদের একটা ভাগহারও পেয়ে গেছি। সেই ভাগহারের যত অংশ দিয়েছে সে তত অংশই লাভ হলো সেটা পাবে, আর লস হলো সেটা তাকে রিকভারি করতে হবে। তাহলে এখানে লাভ মানে লস হয়েছে, তাহলে প্রথম বন্ধু 1800 টাকার মধ্যে 5/18 ভাগ দেবে। তাহলে 1800কে আমি 5/18 করেছি, ক্যালকুলেশন করেছি, 500 বেরিয়েছে। তারপর দ্বিতীয় বন্ধু 6/18 ভাগ দেবে বা নেবে, তাহলে এখানে 1800 ইন্টু 6/18 করেছি, 600 টাকা দিতে হবে। আবার তৃতীয় বন্ধুর বেলা 1800 টাকার মধ্যে 7/18 ভাগ দেবে বা নেবে, কিন্তু এখানে দিতে হবে কারণ লস হয়েছে। তাহলে 7/18 লিখলাম, 18কে 1800 দিয়ে ক্যালকুলেশন করলাম, 100 হলো, 100কে 7 দিয়ে গুণ করলাম, 700 হলো। তাহলে প্রথম বন্ধু 500 টাকা দেবে, দ্বিতীয় বন্ধু 600 টাকা দিতে হবে, আর তৃতীয় বন্ধুকে 700 টাকা দিতে হবে। তাহলে এইভাবে আমাদের ইন্ট্রোডাকশন পার্ট এবং 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো প্র্যাকটিস করলাম। আজকের ডেটে এখানে পর্যন্ত রইল। পরের ডেটে আমরা 5-এর দাগ থেকে সমস্ত বড় অঙ্কগুলো করার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, এবং পরের সেশনে ঢোকার আগে ডেফিনেটলি প্র্যাকটিস করে আসো। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।